আসসালামু আলাইকুম। মেডিকেল বিডি ফ্যাক্টস চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আলোচনার টপিক হচ্ছে আইভি ফ্লুইডস, যেটা আমাদের নার্সিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিষয়ে আমি দেখেছি আমাদের কমিউনিটিতে খুব কমই নলেজ আছে, এমনকি ইউটিউবেও আমি কোনো ভালো ভিডিও খুঁজে পাইনি যেটা বাংলায় আমাদের জন্য একটু উপকারী হবে। সেই জন্য ওই মোটিভ থেকে আমার আজকের ভিডিওটি করা। আইভি ফ্লুইড সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনার কিছু বিষয় একটু ক্লিয়ার থাকতে হবে, সেটা আমি শর্ট করে এখন বুঝিয়ে দেব। আর পুরো বিষয়টা যদি ভালোভাবে আপনি বুঝতে চান তাহলে ধৈর্য ধরে আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে। আমাদের বডিতে যে ফ্লুইডটা থাকে ওইটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে আমাদের বডির পানির 3/2 ভাগ, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে আমাদের বডির 3/1 ভাগ। এখন ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা কি, কই থাকে ওই ফ্লুইডটা? ওই ফ্লুইডটা হচ্ছে আমাদের কোষের ভিতরে থাকে। আর এক্সট্রাসেলুলার ফ্লুইড যেটা, এটা হচ্ছে আমাদের কোষের বাইরে থাকে। এখন কোষের ভিতরে যেটা থাকে ওইটা কনসেপ্টটা আপনি আশা করি খুব সহজে বুঝে ফেলছেন, কিন্তু কোষের বাইরে যেটা থাকে ওটা কিভাবে থাকে, কই থাকে, ওইটা আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সট্রাসেলুলার ফ্লুইডটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। যেটা ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড হচ্ছে আমাদের আর্টারি, ভেইন এবং পুরো সার্কুলেটরি সিস্টেমে আমাদের যে ভলিউমটা থাকে ওই ফ্লুইডগুলো হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই চিত্রে আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে সেল, ওই যেটা আমি বললাম যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড যেটা, ওইটা তো সেলের ভিতরে থাকবে। আর এক্সট্রাসেলুলার ফ্লুইড যেটা, ওইটা হচ্ছে এই এই 2 নম্বর চিত্রে এই যে আর্টারি, ভেইনের যে ফ্লুইডটা থাকে এবং সেল এবং আর্টারি, ভেইনের মধ্যেকার যে স্পেসগুলো থাকে, একটা স্পেস থাকে, ওইখানেও একটা ফ্লুইড থাকে, ওইটার বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওইটা হচ্ছে আপনার এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো আমরা বুঝতে পারলাম যে ইন্টারসেলুলার ফ্লুইডটা অ্যাকচুয়ালি হচ্ছে শুধুমাত্র সেলে যে পানিটা থাকে ওটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটা ভলিউম অনেক বেশি, যেটা বডির 3/2 ভাগ। আর এক্সট্রাসেলুলার ফ্লুইডটা হচ্ছে কোষের বাইরে যা আছে ফ্লুইড, যেমন আর্টারি, ভেইন বা আরো যে স্পেসগুলো আছে, সেলের বাইরে যে ছোট ছোট স্পেসগুলো থাকে এবং আর্টারি, ভেইনে যেটা আছে ওইটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এরপর যে দুইটা জিনিস আপনারা জানা রাখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর অসমোসিস, অসমোলারিটি। খুব সহজ ভাষায় যদি বুঝিয়ে বলি, অসমোসিস মানে অসমোলারিটি হচ্ছে একটা সলিউশনে কতগুলো পার্টিকেল আছে ওইটার একটা অনুপাত। মানে একটা দ্রবণে কি পরিমাণ কণা আছে, যেমন একটা 1 গ্লাস স্যালাইনের মধ্যে কতগুলো কণা থাকে, একটা সার্টেন একটা ফ্লুইডের মধ্যে, একটা সলিউশনে ধরেন 1 লিটার সলিউশনে কতগুলো পার্টিকেল আছে, ওইটার যে আমরা কি যেভাবে প্রকাশ করি এটা হচ্ছে আমরা ওইটাকে বলি অসমোলারিটি। আর অসমোসিস হচ্ছে আপনার দুইটি দ্রবণ যদি আমি একসাথে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দুইটাকে একসাথে করে রাখি, তখন এক পাশে যদি লো কনসেন্ট্রেশন থাকে, এক পাশে হাই কনসেন্ট্রেশন থাকে, তখন এক পাশ থেকে অন্য পাশে পানি মুভ করে। ধরেন আমি দুইটা একই পাত্রে 2 ধরনের ঘনত্বের পানি রাখলাম, একটাতে আমি 200 গ্রাম লবণ দিলাম, আর একটা সাইডে আমি 100 গ্রাম লবণ দিলাম। একসাথে গুলিয়ে আমি মধ্যে যদি একটা পর্দা দিয়ে দেই, সেমি পারমিয়েবল মেমব্রেন যেমনটা আমাদের বডিতে আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে যেটা আছে, ওইরকম একটা পর্দা যদি আমি দেই, তখন দেখা যাবে যে যেই পাশে 200 গ্রাম লবণ দেওয়া আছে পানিতে, মানে ওই যেটা বেশি ঘনত্বের, ওই দিকে 100 গ্রাম যেদিকে আছে ওই দিক থেকে পানি ওইদিকে মুভ করতেছে, ওইটাকে বলে অসমোসিস। ওইটার জন্য কোনো এনার্জি লাগে না, ওইটা অটোমেটিক হয়। এই দুইটা বিষয় আপনার মাথায় রাখলেই হবে। এখন আমাদের আজকের ভিডিওর মূল টপিক ছিল আইভি ফ্লুইডস, যেটাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ক্রিস্টালয়েড, 2 নম্বর হচ্ছে কলয়েড। তো ক্রিস্টালয়েড আর কলয়েড আপনাদের সামনে একটু ক্রিস্টালয়েড আর কলয়েডের ব্যাপারে একটু কথা বলি। ক্রিস্টালয়েড হচ্ছে যেসব সলিউশনের পার্টিকেলগুলো 1 ন্যানোমিটারের চেয়ে ছোট, লেস দেন 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটারের চেয়ে ছোট যেসব পার্টিকেলের যে সলিউশনগুলো আছে সেগুলোকে বলে ক্রিস্টালয়েড, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়
হসপিটাল এনভায়রনমেন্টে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আর এটার একটা এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে আপনি ধরেন নর্মাল স্যালাইন, হার্টম্যান সলিউশন, এগুলো হচ্ছে ক্রিস্টালয়েড, এগুলোর পার্টিকল হচ্ছে 1 ন্যানোমিটারের ছোট। আর কলয়েড যেটা ওইটার পার্টিকলের সাইজ হচ্ছে বিটুইন 1 to 1000 ন্যানোমিটার, 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে থাকবে এগুলো। তো হতে পারে সেটা 2, হতে পারে 78, হতে পারে 500 ন্যানোমিটার। তো ওইগুলো হচ্ছে কলয়েড। তো আমরা বুঝতে পারছি যে কলয়েডের পার্টিকলের সাইজটা একটু বড়, সেহেতু এটার আলাদা সুবিধা থাকবে, অ্যাডভান্টেজ থাকবে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে। আর ক্রিস্টালয়েডের আলাদা আলাদা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আজকের প্রথম পার্ট যেহেতু, সেখানে আমরা শুধু ক্রিস্টালয়েড নিয়ে পড়ালেখা করব। কলয়েড আমরা পার্ট 2 তে ডিসকাস করব। তো ক্রিস্টালয়েড ফ্লুইডটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। এক, হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক। এখানে আইসোটনিক হচ্ছে আমাদের কোষের ভিতরের যে ফ্লুইডটা আছে ওইটার যে ঘনত্ব, ওইটার যে অসমোলারিটি, ওইটার সাথে একদম হুবহু মিলে যায়, অথবা একটু কম বেশ হতে পারে। ওই ফ্লুইডগুলোকে আমরা বলি আইসোটনিক, যেটা আমাদের বডিতে যাওয়ার পরে ওইটা প্রথমে আমরা যে ফ্লুইডটা নেই, সেটা আমরা ক্যানুলার মাধ্যমে, যে আইভি ক্যানুলার মাধ্যমে যে ফ্লুইডটা নেই, ওই ফ্লুইডটা হচ্ছে আমাদের আর্টারি ভেইনে যায়। তো আর্টারি ভেইনের যে ফ্লুইডটা, ওইটা তো হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো আমাদের সেলের যে ফ্লুইডটা ওটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে এই আইসোটনিক সলিউশন কখনোই যাবে না। কারণ হচ্ছে আইসোটনিক সলিউশনের যে ঘনত্ব আর আমাদের সেলের ভিতরে যে ঘনত্ব ফ্লুইডের, ওইটা সেম। তো এখানে কোনো মুভমেন্ট হবে না, যেহেতু আমরা জানি যে অসমোসিস কখন হবে, যখন একটা তারতম্য হবে, যে ভিতরের ফ্লুইডটা একটু বেশি ঘন বা কম ঘন, তখন একটা দুইটা সলিউশন যদি সেম হয়, যে আইসোটনিক সলিউশনের একটা एग्जांपल দেই, সেটা হচ্ছে NS, যার অসমোলারিটি হচ্ছে 308, আর আমরা জানি যে আমাদের বডিতে যে প্লাজমা আছে, সেলের ভিতরে যে ফ্লুইড আছে, ওইগুলার অসমোলারিটি হচ্ছে 280 থেকে 295, মানে 308 আর এখানে 295 280, খুবই সিমিলার। এইখানে যে ডিফারেন্সটা আছে 295 থেকে 308, ওইটা আসলে মুখ্য না। ব্যাপারটা বুঝতে হবে যে এখানে দুইটার অসমোলারিটি একদম প্রায় সেম। তো এখান থেকে এই যে এটা যদি কোষ হয় আর এটা যদি আমার আর্টারি ভেইন হয়, ওখানে যদি আমি এই এনএসটা দেই, তো এখানে আর এখানে তো ঘনত্বটা প্রায় সেম। তো এখানে কোনো মুভমেন্ট হবে না, এখানের পানি ওইখানে যাবে না, ওইখানের পানি ওইখানে যাবে না। তো এই সলিউশনটা হচ্ছে এই বৈশিষ্ট্যের। আর হাইপোটনিক যেগুলা, এগুলার অসমোলারিটি হবে ধরে নেন 160, এরকম একটা সলিউশন আছে। তো 160 যে সলিউশনটার অসমোলারিটি, ওইটাকে যদি আমি আর্টারি ভেইনে দেই, তখন কি হবে, ওইটার অসমোলারিটি অনেক কম ওই সেলের তুলনায়। তখন ওই কম ঘনত্বের এই সলিউশন থেকে এই পানি সেলে যাবে। তো এই দুইটা সলিউশন কিন্তু এক না, আবার এটাও অন্যরকম। এটার হাইপারটনিকটার অসমোলারিটি হবে ধরেন 500। তো 500 অসমোলারিটির যদি আমি কোনো ফ্লুইড আইভি ক্যানুলা দিয়ে কারো বডিতে দেই, তো এটা যে আর্টারি ভেইনে যায়, তখন আর্টারি ভেইনের ইয়াটা হবে বেশি ঘন ফ্লুইডটা, তখন সেল থেকে পানি উল্টা বের হয়ে আসবে। তো আমরা কি বুঝতে পারছি, এই তিনটা সলিউশনের এক একটা বৈশিষ্ট্য। আইসোটনিক সলিউশনগুলো বডিতে যায়, আর্টারি ভেইনে বেশি স্টে করবে। আর্টারি ভেইনে থাকলে আর্টারি ভেইনের ভলিউম বাড়বে, বিশেষ কাজে আপনি ব্যবহার করতে পারবেন। হাইপোটনিকগুলো হচ্ছে সেলে যাবে বেশি। যখন আপনার সেলুলার ডিহাইড্রেশন হবে, সেলে কোনো কারণে আপনার পানি দরকার হবে, তখন আপনি হাইপোটনিক ইউজ করতে পারেন। হাইপারটনিকটা হচ্ছে সেল থেকে উল্টা পানি বের করে আনবে, আর্টারি ভেইনে নিয়ে আসবে। কারণ আর্টারি ভেইনে হাইপারটনিক গেলে পরে হাইপারটনিকের অসমোলারিটি অনেক বেশি, আর সেলের ভিতরে যে অসমোলারিটিটা অনেক কম, তো ওইখান থেকে পানি বের হয়ে আসবে। তো এই হচ্ছে হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক। এটা নিয়ে যদি আপনার কোনো মনে প্রশ্ন থাকে, ওইটা আপনি কমেন্টে জানাতে পারেন, কারণ এটা অনেকের একটু বুঝতে সমস্যা হয়। কিন্তু আমার কাছে খুব সিম্পল মনে হচ্ছে, যে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই যে তিনটা ভাগ করা হয়েছে, এটার কারণ হচ্ছে পানি কি আর্টারি ভেইন বা এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলারে যাবে, নাকি ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে ফেরত আসবে, ওইটা হচ্ছে আমরা এইটা পড়লে আমরা বুঝতে পারি। এতক্ষণ বেসিক বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম।
এখন যেসব সলিউশন আমরা বেশি ইউজ করি সেগুলোকে আলাদা আলাদাভাবে ওগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব 0.9% সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা এনএস নামেও জানি, নর্মাল স্যালাইন। ওটার অসমোলারিটি হবে 300 mSm পার লিটার, 308 মিলিঅসমোল পার লিটার। আর ওইটাতে সোডিয়াম থাকবে হচ্ছে 154 মিলিমোলস পার লিটার, ক্লোরাইড থাকবে 154 মিলিমোল পার লিটার। এখন নর্মাল স্যালাইন কখন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, ওইটা আপনি এখান থেকে বুঝতে পারছেন। ওটাতে কি আছে, নর্মাল স্যালাইনে কি আছে সেটাকে বুঝতে হবে। ওটাতে সোডিয়াম আছে 154, ক্লোরাইড আছে 154, ওটার অসমোলারিটি হচ্ছে 308। তো এটা আমি কখন ব্যবহার করব? পেশেন্টের অনেক বেশি ব্লিডিং হচ্ছে মানে কি হচ্ছে বিষয়টা, এক্সট্রা সেলুলার ফ্লুইড অনেক বেশি লস হচ্ছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হচ্ছে, যেটা থেকে আপনি এটার পরের স্টেপ হচ্ছে যখন অনেক বেশি এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হবে তখন হাইপোভলিমিয়া হবে। হাইপোভলিমিয়া হওয়ার পর পরের স্টেপে হবে শক, একটা স্টেজে পেশেন্ট মারা যেতে পারে। তো এই যে অ্যাকিউট ব্লিডিং, হাইপোভলিমিয়া, শক, ওই সকল ক্ষেত্রে যেহেতু এক্সট্রা সেলুলার ফ্লুইড অনেক বেশি লস হচ্ছে, সেখানে আপনি এই আইসোটোনিক সলিউশন ব্যবহার করতে পারেন। তাহলে আপনি যে সলিউশনটা পেশেন্টের বডিতে দিচ্ছেন ওটা কিন্তু তখন এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে কাজ করতেছে। এটা একটা আইসোটোনিক সলিউশন, আপনার পেশেন্টের ফ্লুইড ভলিউম বাড়াবে। তো এটাকে আমি এই তিনটা কাজে ব্যবহার করতে পারি। আমি এটাকে সিভিয়ার ভমিটিং এ ব্যবহার করতে পারি। কারণ আমরা জানি যখন অনেক বেশি বমি হবে তখন পেশেন্টের এক্সট্রা সেলুলার ফ্লুইড অনেক লস হবে, সেই ক্ষেত্রে নর্মাল স্যালাইন ব্যবহার করা যেতে পারে। এরপর আপনি ডায়রিয়াতেও অনেক বেশি এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হয়, এবং ডায়রিয়া হলে পেশেন্টের বমিও হয়, সেক্ষেত্রেও তো এক্সট্রা সেলুলার ফ্লুইড লস হবে, পটাশিয়াম লস হবে। সেক্ষেত্রে ডায়রিয়াতে যদি অনেক বেশি ভমিটিংও থাকে তখন আপনি ডায়রিয়া প্লাস ভমিটিং মিলিয়ে তখন এনএস এর চেয়ে আপনি কলাইরা স্যালাইন বেশি ব্যবহার করতে পারেন। মানে ওইখানে ইলেকট্রোলাইটটাকে এনএস এর চেয়ে একটু বেশি ব্যালেন্স করা হয়েছে। এখানে ক্লোরাইড দেখলে খেয়াল করে দেখবেন ক্লোরাইডটা একটু বেশি পরিমাণে আছে। আমাদের বডিতে প্লাজমাতে যেটুকু ক্লোরাইড থাকে ওটার চেয়ে অনেক একটু বেশি পরিমাণে আছে, কিন্তু কলেরা স্যালাইনে ওটাকে ব্যালেন্স করে দেওয়া হয়েছে। এই কাজগুলোতে আমি ব্যবহার। আর কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি? ক্ষত পরিষ্কার করতে আমরা নরমাল স্যালাইন ব্যবহার করে থাকি। মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা হচ্ছে একটা সিরিয়াস ইলেকট্রোলাইট ডিসঅর্ডার, যেখানে অ্যাসিড বেসটা ইমব্যালেন্স হয়ে যায়, সেখানে আমরা নরমাল স্যালাইন ব্যবহার করে থাকি। ওইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনার আরেকটু স্টাডি করতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে। তারপরে এটা আমরা জানি যে ব্লাডের সাথে একমাত্র এই সলিউশনটি আপনি ব্লাডের সাথে একসাথে আপনি রোগীকে দিতে পারবেন, অন্যান্য সলিউশনগুলো ইউজ হয় না। ব্লাডের সাথে শুধুমাত্র আপনি দেখে থাকবেন যে শুধুমাত্র নরমাল স্যালাইনই একসাথে দেওয়া হয়। তো এই হচ্ছে নরমাল স্যালাইনের কিছু ব্যবহার। এবং আমি বলে দিই যে প্রত্যেকটা এরকম সলিউশনে আপনি খেয়াল করবেন যে ওইটাতে কি কি উপাদান আছে আর এটার অসমোলারিটি কি। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করি হচ্ছে রোগীর উপরে আপনি কেন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন না। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কার্ডিয়াক এন্ড রেনাল যত ডিজিজ আছে ওইগুলোতে আপনার খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এনএস এইসব পেশেন্টদের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে এনএস ব্যবহার করতে হবে, ঠিক আছে? নরমাল স্যালাইনের পরে আমরা মোস্ট কমনলি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এইচএস, অর্থাৎ হার্টম্যান সলিউশন। যেটার অসমোলারিটি হবে 279।
তো বুঝতেই পারছেন আইসোটনিক, স্লাইটলি হাইপারটনিক বাট আইসোটনিক। এটাতে যে ইনগ্রেডিয়েন্টগুলো পাবেন সেগুলো হচ্ছে সোডিয়াম পাবেন আপনি 131, ক্লোরাইড পাবেন আপনি 111, পটাশিয়াম পাচ্ছেন 5, এগুলো হচ্ছে মিলিমোল পার লিটার। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড আপনি পাবেন 3, আর ল্যাকটেট পাবেন 29। তো সেম টু সেম নরমাল স্যালাইনে যেভাবে আপনি দেখেছেন অসমোলারিটি আইসোটোনিকের কারণে আপনি, কিন্তু নরমাল স্যালাইনের চেয়ে হার্টম্যান সলিউশন আপনার অ্যাকিউট ব্লিডিং এ আপনি বেশি যোগ্যতা সম্পন্ন। কারণ হচ্ছে হার্টম্যান সলিউশন আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরাইড না, সাথে এখানে আপনার পটাশিয়াম আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ল্যাকটেট আছে যেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে বাইকার্বনেট হবে। এই যে এখানে ইলেকট্রোলাইটের পরিমাণ কিন্তু আরো বেশি আছে এবং আরো ভারসাম্যপূর্ণভাবে আছে যে নরমাল স্যালাইনের চেয়ে। সেক্ষেত্রে ব্লিডিং এ, অ্যাকিউট ব্লিডিং এ এটা আপনার বেশি উপযুক্ত হার্টম্যান সলিউশন। নরমাল স্যালাইনে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি সব ধরনের ইলেকট্রোলাইট পাবেন না, আর আপনার ব্লাড যেটা লস হচ্ছে সেটার সাথে কিন্তু সব ধরনের ইলেকট্রোলাইট লস হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখে হসপিটাল এনভায়রনমেন্টে আপনি দেখবেন যে অ্যাকিউট ব্লিডিং এ নরমাল স্যালাইনের চেয়ে হার্টম্যান সলিউশন বেশি ব্যবহার করছে। তো এটা হচ্ছে ফার্স্ট চয়েস ব্লাড লসে, অ্যাকিউট ব্লাড লসে আপনার হচ্ছে এটা ফার্স্ট চয়েস। এমনকি বার্ন হলে এক্সট্রা সেলুলার ফ্লুইড অনেক বেশি লস, সাথে ইন্ট্রাসেলুলার ফ্লুইডও লস হবে। তো যেহেতু এটা স্লাইটলি হাইপারটনিক, সেক্ষেত্রে আপনার কিন্তু সেলেও কিছুটা ওয়াটার পৌঁছাবে, সেলেও মোটামুটি একটা অ্যামাউন্ট পৌঁছাবে, সাথে বার্নের কারণে যে এক্সট্রা সেলুলার ফ্লুইডটা লস হয়েছে ওইটারও খুব ভালো রিকভারি করবে। আর থার্ড যে বিষয়টা বলবো হার্টম্যান সলিউশনের একটা বিষয় হচ্ছে এই যে ল্যাকটেটটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে বাইকার্বনেট হয়ে যাবে। তো বাইকার্বনেট হয়ে গেলে সেক্ষেত্রে যেই সব পেশেন্টের ব্লাডের পিএইচ 7.5 এর বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, কারণ তখন বাইকার্বনেটের কারণে ওই অ্যালকালোসিসটা আরো বাড়বে। পেশেন্টের যদি অ্যালকালোসিস থাকে, যেটা বলতেছি আমি 7.5 এর বেশি যদি থাকে পিএইচ, তখন এটা আরো বাড়বে। তো হার্টম্যান সলিউশনের এটা একটা দিক আপনার খেয়াল রাখতে হবে। নরমাল স্যালাইনের মতো এখানেও আপনার রেনাল ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু বিশেষ একটা সতর্কতা থাকবে, যেন সতর্কতার সহিত জিনিসটা ব্যবহার করা হয়। আর একটা বিষয় বলবো যে হার্টম্যান সলিউশনের হচ্ছে আপনার এখানে কিন্তু পটাশিয়ামটাও দেওয়া আছে যেটা নরমাল স্যালাইনে নাই। সেক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে আপনি হার্টম্যান সলিউশন ব্যবহার করতে পারেন, এটা একটা চয়েস হতে পারে। কলেরা স্যালাইনটা বেস্ট, কিন্তু হার্টম্যান সলিউশনে যেহেতু পটাশিয়ামটা আপনি পাচ্ছেন, যখন ডায়রিয়া প্লাস ভমিটিং একটা ওয়ার্স সিচুয়েশন হয়ে যাবে, তখন আপনি হার্টম্যান সলিউশনও চাইলে ব্যবহার করতে পারেন। তো নরমাল স্যালাইনের হার্টম্যান সলিউশন দিয়ে আজকে ভিডিও শেষ করব, কারণ হচ্ছে অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো পার্ট 2-তে বাকি যে সলিউশনগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো ওই ভিডিওতে যদি সময় পাওয়া যায় তাহলে কলয়েড নিয়ে ওইটাতে আলোচনা করব। আর ভিডিওতে কোনো তথ্যের মধ্যে আপনারা যদি কোনো ভুল খুঁজে পান তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একার পক্ষে এর চেয়ে বেশি আমি মনে করি না সম্ভব, কারণ অনেক সময় সাধ্য ব্যাপার। তো এইটুকুই আজকের মতো নরমাল স্যালাইন আর হার্টম্যান সলিউশন। আর আশা করি আপনারা বেসিক কনসেপ্টটা বুঝতে পারছেন যে এখানে আসলে বিষয়টা কি। এখানে বিষয়টা এটাই, আপনার অসমোলারিটি কি জানতে হবে, অসমোলারিটিটা কি আছে, এটা কি আইসোটনিক নাকি হাইপারটনিক হচ্ছে, ব্লাডটা সলিউশনটা কোথায় যাবে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে নাকি ইন্ট্রাসেলুলার ফ্লুইডে, আপনার কোন জায়গায় দরকার, এই ফ্লুইডটা আপনি কোন জায়গায় নিতে চাচ্ছেন, এরপরে ইনগ্রেডিয়েন্ট গুলো কি আছে, এগুলো বডি থেকে এগুলোর ইফেক্ট কি হবে, এই জিনিসটা বুঝলেই আপনি পুরোটা বুঝে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।